সোনার বাংলার নেপো কিডসরা গত পরশুদিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটের মানে বিসিবি। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আলাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবি কে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে। তাদের নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, these are not tolerated for years and years, for hundreds of years. These have been evident for the nation and the students. These have been the place for evidence. This had happened in the past and shall happen in the future for the same given reason. এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকেটসরা আবার বাংলাদেশে নতুন করে সুট্টাই পরে ফিরে আসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন ৭২-এর সংবিধানে কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, দ্য ওল্ড এনাফ টু রিমেম্বার অ্যান্ড দোজ গুড এনাফ টু রিড দ্য বুকস অফ হিস্ট্রি, ৭৩-এর মার্চের প্রথম নির্বাচন পড়েন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। ১০০-র উপর ক্যান্ডিডেটকে পিটায়, জেলে ভরে, হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে ৭৩-এর নির্বাচন তার ফল, আর আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আপনি কি বলা ছিল? আর ৭২-এর ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ইলেকশনটা করলেন, এক্স্যাক্টলি আপনি আমার মুক্তির লড়াইয়ের সাথে আবার বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইউজিং অর এক্সকিউজিং উইথ দ্য সেম ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। তাহলে চিন্তা করে দেখেন, এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানির ইতিহাস নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে, জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা ২৪ হয়ে ফিরে আসে, যেটা ৯০ হয়ে ফিরে আসে, যেটা ৭১ হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্টদের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে, যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে, আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপির ঠিক বুঝতে পারছি না। মাত্র ২ মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়ে সয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে ২-৩ বছর লেগেছিল ২০০৮-এর পরে, আর আপনি ২ মাসের মধ্যেই যে আলামত দেখিয়ে দিলেন এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন। গল্পটা হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ের, ওই যে আপনারা জানেন যে স্কুলে অঙ্ক পড়ায়, জটিল অঙ্ককে সরল করতে বলে, থাকে না ওই যে বদমাস, আগে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে আগে গুণ না ভাগ, লব না হর, এগুলো নিয়ে শিক্ষার্থীদের একেবারে জীবন জেরবার হয়ে যায়। তো একদিন এক ক্লাসে অঙ্কের শিক্ষক আসেন নাই, তো আরেকজন শিক্ষককে প্রক্সি দিতে ওখানে হেডমাস্টার সাহেব পাঠিয়েছেন। তো ওই শিক্ষক চরম বিরক্ত, উনি আধা ঘন্টা রেস্ট নেবেন, ওইটা ওনাকে আরেক ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো উনি এসে বলছেন বই দে, সে যেভাবে আমাদের স্কুলের শিক্ষকরা যেভাবে কথা বলেন আর কি। তারপর উনি ওই অঙ্ক করা শুরু করছেন ওই বোর্ডের মধ্যে, অনেক কষ্ট করে এই থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলোর ঝামেলা, তারপর গুণ ভাগের ঝামেলা শেষ করে উনি উত্তর হলো ৯০, উত্তরে উনি আসেন ৯০। এরপর উনি বইটই বন্ধ করে শেষ করে দিচ্ছি। এখন ক্লাসে তো কিছু দুষ্টু ছেলেপেলে থাকে, তারা বইয়ের উত্তরপত্র অংশ দেখছে যে উত্তর হলো ৯৪, কিন্তু স্যারের উত্তর আসছে বোর্ডে ৯০। তো বলছে স্যার উত্তর তো ৯৪, কারে ৪ যোগ করে দে, তাহলেই তো হয়। ৯০ উত্তর আসলে ৪ যোগ করে দে, তাহলেই তো হয়। উনি এত কষ্ট করে একটা অঙ্ক করছে। কারণ আমাদের স্যার সালাউদ্দিন আহমদ, ওনাকে স্যার বলছে, এটা ব্যঙ্গ করে বলি না, এটা আবার কেউ মনে করেন না ব্যঙ্গ করছে। এখানে যদি ছাত্রদলের কেউ থাকেন মনে করেন না যে আমরা ব্যঙ্গ করতেছি। উনি নিজে বলেছেন, উনি সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছে। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। তো উনি দেখবেন সংসদ যে সার্বভৌম, এটা সিদ্ধান্তে কিভাবে পৌঁছান আমি এটা খেয়াল করেছি। জনগণ সার্বভৌম,
সেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা সার্বভৌম, এরকম একটা ওনার লজিক। এবং আমি পরে খোঁজার চেষ্টা করলাম যে এই যে বলা হচ্ছে সংসদ সার্বভৌম, এই কথাটা তো মহান সংবিধানে থাকতে হবে, কোথায় আছে? তো ক্লুটা স্যারই দিয়েছেন, সেটা হলো যে ওই যে অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে, একেবারে শুরুর যে অনুচ্ছেদ, যে বাংলাদেশ ইজ আ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমার ধারণা, শিশির ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন, আমার ধারণা দিস ইজ দি অনলি টাইম ইন কনস্টিটিউশন যেখানে এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রজাতন্ত্রের আগে, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। তো এটা হলো অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র সার্বভৌম রিপাবলিক। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই রিপাবলিকের মালিক জনগণ। তাহলে প্রজাতন্ত্র সার্বভৌম, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, তাহলে জনগণ তো সার্বভৌমের বাপ, এরকমই হওয়ার কথা। কিন্তু স্যার তো বলছেন যে সংসদ সার্বভৌম। তো ঘটনা কি? তা আমি দেখলাম যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে, মানে সংসদ পড়ে, সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে বলছে আমি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির সাপেক্ষে সুপ্রিম, সভরিন না। সংবিধান নিজের ব্যাপারে সভরিন শব্দটা ব্যবহার করে না, সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? সেটাও আনকন্ডিশনাল না, যতক্ষণ আমি গণ অভিপ্রায়ের সাপেক্ষে ততক্ষণ আমি সুপ্রিম। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সমস্ত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, অর্থাৎ জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে, সমস্ত নিয়মতান্ত্রিক উপায়ে তার যে অভিপ্রায় সেটা ব্যক্ত করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো, তখন কি আর ওই সংবিধান জনগণের অভিপ্রায়ের সাপেক্ষে ছিল? বলা যাবে না, আমার ধারণা বলা যাবে না। এটা আইনজ্ঞরা আরও ভালো বলতে পারবেন। কারণ এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সংবিধান নিজের সম্পর্কে কী বলে। সংবিধান নিজের সম্পর্কে সুপ্রিম কথাটা ব্যবহার করে। আচ্ছা, এবার আমি দেখলাম যে জাতীয় সংসদের যে অনুচ্ছেদটা আছে 65, সেখানে কি বলা আছে, জাতীয় সংসদ নিজের ব্যাপারে কি বলে। জাতীয় সংসদ নিজের ব্যাপারে বলছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়নের দায়ভার বা আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকবে সংসদের উপর, এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে, মানে আন্ডার দিস কনস্টিটিউশন সংসদ আইন প্রণয়ন করবে, এই ক্ষমতা তার কাছে আছে এবং এই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে এই সংবিধানের অধীনে, এই সংবিধানের বাইরে গিয়ে না। এ কারণেই বিভিন্ন সময় আপনি দেখবেন যে এই যে গতকালও হাইকোর্ট একটা রায় দিল যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংবিধানের একটা অনুচ্ছেদকে তারা অসাংবিধানিক বলেছে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আমাদের আদালত কিন্তু হাইকোর্ট, মানে কোর্টের, মানে আমাদের সংসদের বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। পঞ্চম সংশোধনী, চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, অভাব নাই। মানে যত সংশোধনী তার প্রায় কাছাকাছি হলো সংশোধনী বাতিল কিংবা অসাংবিধানিক ঘোষণা করা। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন, আমি তো স্যারের মতো তো জ্ঞানী না, আমি স্যারের ছাত্র, তো যদিও ক্লাস করার সুযোগ হয় না, তো স্যারের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন যে যে প্রতিষ্ঠান সার্বভৌম অর্থাৎ সংসদ, সেই প্রতিষ্ঠানের সংশোধনী কিভাবে আরেকটা প্রতিষ্ঠান বাতিল করে দিতে পারে, কোন ক্ষমতার বলে? যদি আপনি সভরিন হন, মানে ওই আপনার সংসদ যদি সার্বভৌম হয়, তার আইন, তার সংশোধনীতে তো কেউ হাত দিতে পারবে না, কিন্তু হাত তো দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আদালত তো জনগণের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধানকে, বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তাহলে আপনি আসলে কোথা থেকে পাইলেন স্যার এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম? তিনি নিজে কিন্তু কমিশনে অন্যান্য কথা বলেছেন। এটা ওই যে এখানে শিশির ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, আমাদেরকে আপনারা রাজসাক্ষী ধরতে পারেন। উনি কমিশনে কি বলেছেন, আমাদেরকে যদি কোনোদিন রাজসাক্ষী হিসেবে ধরা হয়, আমরা নিজের কানে শুনেছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উনি তখন বলেছেন গণভোট হচ্ছে সার্বভৌম, আর এখন তখন বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা হলো তার কমিশনের আলাপ, তখন সম্ভবত আবেগ কাজ করেছিল। আর এখন উনি বিবেক দিয়ে বলতেছেন যে গণভোট আমরা মানব, কিন্তু এই সংবিধানের অধীনে। এখন আবার এটাকে সংবিধানের অধীনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এই কথা। এবং উনি বলছেন যে ওনাকে ওনাদেরকে নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো শিশির মনির ভাই একটা মজার কথা বলেছেন সেদিন, যে এমন জ্বর আসছিল কুইনাইন খাওয়ানো ছাড়া আর কি উপায় ছিল। মানে বাংলাদেশ রাষ্ট্রের এমনই জ্বর আসছে যে কুইনাইনই তো খাওয়াইতে হবে। এখন কুইনাইন খাওয়ানোর পরে জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন, এখন আর মানে কুইনাইন ভালো লাগে না। এখন দেখেন রাষ্ট্রপতির সম্পর্কে ওনারা একটা কথা বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা একজন জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত দেখতে পাচ্ছি স্যারের মধ্যে। কারণ উনি রায় দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়িয়ে একটা অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ জারি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ আদেশ জারি করলে আপনারা তাকে অভিশংসন করছেন না কেন? একটা অবৈধ আদেশ জারি করা রাষ্ট্রপতি থাকবে আপনাদের মতো এরকম সাংবিধানিক সরকারের আমলে? এটা তো হইতে পারে না।